আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি খবর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, ওই যে পেট মোটা বেনজির, পুলিশের যে আইজিপি ছিল, দুবাইতে গ্রেপ্তার হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ খবর আপনারা জেনেছেন। এই খবর প্রকাশ হওয়ার পরে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটি দলের ভিতরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রথমে আওয়ামী লীগ এই খবরকে একেবারে নাকচ করে দিতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে না, পেটমোটা বেনজির গ্রেপ্তার হলো কবে? সে তো গ্রেপ্তার হয় নাই, সে তো ওখান থেকে ঘুরতে গেছে অমুক জায়গায়। মানে এইটাকে তারা পাত্তাই দিতে চাচ্ছে না, স্বীকারই করতে চাচ্ছে না। কারণ মোটা বেনজির যদি গ্রেপ্তার হয়, এই খবর যদি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এইটাকে যদি তারা স্বীকার করে, তাহলে তো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যেটা লুকিয়ে আছে, পালিয়ে আছে, গর্তের ভিতরে আছে, ঝোরের ভিতরে, জঙ্গলের ভিতরে যারা আছে, এদের তো মনোবল ভেঙে যাবে। কারণ এদেরকে দিয়ে তো শেখ হাসিনা আবার বড় ধরনের একটা ডিজাস্টার করার চিন্তা ভাবনা করছে। ওবায়দুল কাদের কোথায় আছে, আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে, এই সমস্ত লোকগুলো, এই পলাতক নেতাকর্মীদেরকে আবার তারা বারবার চেষ্টা করছে একত্রিত করার। আদতেও তারা এই ব্যাপারে সফল হবে কিনা সেটা ইতিমধ্যেই তারা হয়তো নিজেরা বুঝতে পেরেছে। কারণ যখনই তারা একত্রিত হবার চেষ্টা করেছে, ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা তারা দেখাতে গিয়েছে, সাথে সাথেই জনগণের হাতে প্রচণ্ডভাবে গণধুলাই খেয়েছে। কারণ জনগণ তাদের যে ক্ষত আওয়ামী লীগ 17 বছর ধরে সৃষ্টি করেছিল, এই ক্ষত তারা এত সহজে ভুলে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। যাই হোক, আওয়ামী লীগ যখন এই অবস্থা যে সে স্বীকারই করতে চাচ্ছে না, ঠিক অপরদিকে বিএনপি এই ঘটনার ক্রেডিট নেবার জন্য প্রচণ্ডভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমান মাত্র 4 মাসের ব্যবধানে একজন আওয়ামী লীগের দাগি চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই গণঅভ্যুত্থানের কোষাই, ভূমিখোর, বালুখোর, জমিখোর, এই ধরনের একজন ব্যক্তিকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সরকারের ক্ষমতা দেখো, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কত লম্বা দেখো, এটি বলার চেষ্টা করছে। এবং এ নিয়ে তারা বিভিন্ন সভা, সেমিনার ইত্যাদি করার চেষ্টা করছে। এখন যারা ঘটনার মাঝখানে দাঁড়িয়ে দুই দলেরই হাম্পাই ডাম্পাই দেখি, তাদের একটা কথা থেকে যায়। কথাটা কি? অত্যন্ত তিক্ত হলেও এটা সত্য, বেনজিরের গ্রেপ্তারে বিএনপি সরকারের বিন্দুমাত্র কোনো ক্রেডিট নেই। আপনারা আশ্চর্য হতে পারেন যে বলেন কি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে তার গ্রেপ্তারের সমস্ত তথ্য দিলেন, নিশ্চিত করলেন যে তিনি গ্রেপ্তার হয়েছে, তাহলে এখানে কেন ক্রেডিট নেই? হ্যাঁ, প্রমাণ কথা বলবে। মূলত এই পেটমোটা বেনজিরের গ্রেপ্তারের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। প্রফেসর ডক্টর ইউনূস তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কাজে লাগিয়ে ইন্টারপোলকে অনুরোধ জানায় যে এই ব্যক্তি আমার দেশের হাজার হাজার নিরীহ মানুষকে সে হত্যা করেছে, এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এবং মনে রাখবেন, ওই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন কে? জাহাঙ্গীর আলম। লোকটা আসলে তিনি অসুস্থ মানুষ ছিলেন, একেবারে বয়সের ভারে নুয়ে পড়েছিলেন, কিন্তু তার আন্তরিকতার বিন্দুমাত্র কমতি আমরা দেখি নেই। তিনি বিভিন্ন জায়গায় বেড়াকে বেড়াকে ঘুরে বেরিয়েছেন। তিনি পুলিশদের, সেনাবাহিনীদের মনোবল বৃদ্ধির জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করেন নাই। ঈদের ছুটিতে নিজে ঈদের নামাজ পড়ে এসে অন্য সমস্ত কাজ বাদ দিয়ে বেড়াকে গিয়ে পুলিশ সদস্যরা কি রান্না করছে, কি খাচ্ছে, এটার খোঁজখবর নিয়েছেন। এবং যেখানে কোনো ঘটনা ঘটেছে সেখানেই তিনি ছুটে যাবার চেষ্টা করেছেন। এটি আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এই ঘটনাকে, এটি ভুলে গেলে চলবে না। তাদের এই অনুরোধের প্রেক্ষিতে ইন্টারপোল 22 এপ্রিল 2025 সালে বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। আশ্চর্য হচ্ছেন? প্রমাণ লাগবে? দিব প্রমাণ। এই যে প্রমাণ, ডেইলি স্টারের একটা নিউজ, সেখানে বলছে ইন্টারপোল ইস্যুস রেড অ্যালার্ট এগেইনস্ট এক্স আইজিপি বেনজির। সেইটারই প্রক্রিয়ায় তিনি আন্তর্জাতিক পুলিশ সদস্যদের নজরে থেকে থেকে অবশেষে দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গত 2 দিন আগে। ঘটনা পরম্পরায় এমন একটা সময় তিনি
গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে। তারা জাস্ট শুধু এই খবরটা গণমাধ্যমে প্রচার করেছে, এছাড়া এই সরকারের মূলত বিন্দুমাত্র কোনো ক্রেডিট নাই। এখন আমাদের আলাপ যেটা, সেটা হচ্ছে এই মুটা বেনজিরকে কি আদতেও দেশে আনা হবে? বিএনপি সরকার কি তাকে দেশে আনতে পারবে? এইখানে আমাদের দুই একটি কথা আছে। বিএনপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, এই ধরনের আশা করা খুব বেশি উচিত হবে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জায়গা করে দেবার জন্য, স্পেস দেবার জন্য তারা সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনিময়ে তাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের ডিলিংস হচ্ছে তাদের সাথে। এই ডিলিংসের মাধ্যমে কিন্তু তারা তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে, তারা তাদেরকে স্পেস দিতে চাচ্ছে। এটি কিন্তু বানানো কথা নয়। আর একটা নিউজ দেখুন, এই যে এটা যুগান্তরের নিউজ। যুগান্তর এখন আপনারা জানেন পুরা বিএনপি পন্থী একটি পত্রিকা। এই পত্রিকা রিপোর্ট করতে বাধ্য হয়েছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, তাদের যে মামলাগুলো রয়েছে, হত্যা মামলা, এই মামলাগুলোর কারণে। আর সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, আওয়ামী লীগের ওই নেতাকর্মীদেরকে ছাড়িয়ে আনার জন্য তারা বিক্ষোভ মিছিল করছে, কখনো থানা ঘেরাও করছে, কখনো মব ক্রিয়েট করছে। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে, আপনারা দেখেছেন। আমি এই যে একটা দেখালাম। শুধু তাই নয়, যে আদালতে এদেরকে বিচার করা হবে সেই আদালতের কার্যক্রম কি এখন আপনারা দেখতে পাচ্ছেন? এটি কি চলমান? জাস্ট মাঝে মাঝে একটা বিবৃতি ছাড়া কোনো কিছু লক্ষ্য করা যায়? তাজুল ইসলামকে যেদিন এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটরের, সেদিন থেকেই মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুখ থুবড়ে পড়েছে। এর কার্যক্রম সামনে কতটুকু অগ্রসর হবে সময় সেটি বলে দেবে। এই ট্রাইব্যুনাল যদি চলমান না থাকে তাহলে শেখ হাসিনারও বিচার হবে না, শেখ হাসিনার বিচার না হলে বাকিদেরও বিচার হবে না। এখন জাস্ট এইটার ভয় দেখিয়ে, এইটাকে সামনে রেখে তাদেরকে একটু ভয় ভীতি দেখানো, তাদের কাছ থেকে কিছু অর্থ আদায় করা, এই কাজগুলো এখন মূলত হবে। কারণ আমরা যখন সরকারের ভিতরে প্রতিটা ক্ষেত্রে নাটকীয়তা দেখছি, তখন এই ধরনের ঘটনা ঘটা কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। সর্বশেষ আমরা একটা নাটক দেখলাম প্রধানমন্ত্রীর যিনি তথ্য এবং পলিসি উপদেষ্টা ডক্টর জাহেদের ক্ষেত্রে। ডক্টর জাহেদ আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনা রেজিমের সময় ভারতের বিরোধিতা করেছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সে নতুন সরকারের একটি অংশ হয়েছে, পার্ট হয়েছে। এই অংশ হবার পরে তার যে বিগত দিনের অতীত কার্যকলাপ, এইখান থেকে মূলত এই লজ্জা লুকানোর জন্য সে ভারতকে স্পেস দেওয়ার জন্য ভারতের পক্ষে কথা বলা শুরু করেছে। রীতিমতো তিনি ভারতের সমস্ত কার্যকলাপকে সার্টিফাই করেছেন। আপনারা দেখেছেন ভারত এদেশে জোর করে প্রায় পর্যন্ত 5,000 মানুষকে পুশিন করেছে। এই ব্যাপারে ডক্টর জাহেদ ব্রিফ করেছেন যে ভারত তারা জোর করে বা ইচ্ছা করে পুশিন করছে, এটা আমরা বিশ্বাস করি না। তার মানে কি, তার ওই যে অতীত কর্মকাণ্ড সেটার একটা কাফফারা কিন্তু তিনি আদায় করলেন। কারণ ভারত কিন্তু তাকে কালো তালিকায় নাম লিখে দিয়েছিল। তো যেহেতু এখন বিএনপির রাজনীতি ভারতপন্থী, ভারতমুখী, তাহলে জাহেদকে তো ওইটার কাফফারা আদায় করতে হবে। এটা করলেন। শুধু এখানেই তিনি থেমে থাকলেন না, আরেকবার বললেন পুশিন সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই যে দুইবার দুটি কথা বললেন, এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তার প্রতি চরম নাকশ হলো। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা যখন শুরু হলো, তখন সে আরেকটা নাটকের আশ্রয় নিল। কি নাটক? গেল সরকারি সফরে ইন্ডিয়ায়, ইন্ডিয়ার আমন্ত্রণে। তার সাথে আরো বেশ কিছু ডেলিগেট ছিল, তারা সবাই পার হয়ে গেল, শুধু ডক্টর জাহেদ যেতে পারলো না। তার কাছে নাকি কূটনৈতিক পাসপোর্ট ছিল না। ডক্টর জাহেদের সবচেয়ে ইগোতে যেটি লেগেছে, সেটি কেউ একজন বলেছে, ইয়ে ন শেরি ক্যাসা উপদেষ্টা বান গয়া। এইটা যখন বলেছে, ডক্টর জাহেদ দিল্লিতে না ঢুকে তিনি সেখান থেকে ফিরে এসেছে, ব্যাক করেছে বাংলাদেশে। এই যে ব্যাক করেছে, এই নাটকটা করার কারণে আমাদের দেশের মানুষ তো ওই পিছনের ব্যাক দ্য বিহাইন্ড, এই ব্যাপারে তারা খুবই খোঁজখবর রাখে বলে মনে হয় না। যার কারণে এনসিপি সহ প্রত্যেকেই
তার এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছে, তাকে বীর হিসেবে আখ্যায়িত করেছে। তো যখন বীর হিসেবে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মূলত আরো একটা কিছু করার জন্যই কিন্তু সে এই নাটকটা সাজিয়েছিল। এবার সে এই যখনই একটু বীর হয়ে গেল, বীর হওয়ার পরেই এই দেখুন গতকাল সে আবার বলেছে যে ভারতের সাথে আমরা একত্রে কাজ করতে চাই। যেমনটি দীনেশ ত্রিবেদী বললেন যে আমরা 140 কোটি আর 20 কোটি আমরা আলাদা করে দেখছি না, আমরা একসাথে একই আমরা হেঁটে চলে এসেছি। তার মানে তিনি দখল করতে করতে এগিয়ে এসেছেন। তিনি কিন্তু বিমানে আসেন নাই, তিনি ল্যান্ড হয়ে আস্তে আস্তে তিনি দখল করতে করতে এগিয়ে এসেছেন। যার কারণে বললেন আমি তো হেঁটে এসেছি, হেঁটে এলাম, সবকিছুই একই মনে হলো, কোনো ধরনের পার্থক্য দেখলাম না, একই আকাশ, একই বাতাস, একই বেদনা। ডক্টর জাহেদ তার সুরে সুর মিলিয়ে বললেন আমরা ভারতের সাথে একত্রে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, ডক্টর জাহেদ যে ভারতের সাথে একসাথে কাজ করতে চাইলেন, এটি কি আদতেও সম্ভব হবে? আপনাদের মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।